সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আলোচ্য বিষয় মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা যা শিখব, মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম, সিপিইউ সম্পর্কে জানব, র্যাম রম সম্পর্কে জানতে পারবো, ইনপুট আউটপুট পোর্ট, সিরিয়াল পোর্ট, অসিলেটর অ্যান্ড ইন্টারাপ্ট কন্ট্রোলার সম্পর্কে জানব। এই হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সম্পূর্ণ ব্লক ডায়াগ্রাম। এর মধ্যে যে সার্কিটগুলি ইন্টিগ্রেটেড অবস্থায় আছে, সেই সার্কিটগুলির নাম আমরা বলছি। প্রথম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেইন ইউনিট। এর সাথে আছে মেমোরি, এখানে লেখা আছে ফ্ল্যাশ মেমোরি অ্যান্ড র্যাম। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে মূলত ইপ্রম বা রম অথবা পিরম হতে পারে। ইনপুট আউটপুট পোর্ট, অসিলেটর, টাইমার, ইন্টারাপ্ট কন্ট্রোলার অ্যান্ড টাইমার কাউন্টার। তাহলে 8051 মাইক্রোকন্ট্রোলার ব্লক চিত্রের মধ্যে আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অসিলেটর, ফ্ল্যাশ মেমোরি, র্যাম, টাইমার, 4টা পোর্ট ইনপুট আউটপুট পোর্ট অ্যান্ড ইন্টারাপ্ট কন্ট্রোলার। পোর্টগুলিকে P0, P1, P2, P3 নামে ডিফাইন করা আছে। আর ইন্টারাপ্ট কন্ট্রোলার আমরা দুটো ইন্টারাপ্ট ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছি। এক্সটার্নাল ইন্টারাপ্ট, বাহির থেকে ইন্টারাপ্ট সিগন্যাল আসবে। আর টাইমার সেটিংয়ের ব্যবস্থা আছে। টাইমারের দুটো ইনপুট আছে। এখানে দুটো টাইমার ব্যবহৃত হয়েছে, টাইমার 1 অ্যান্ড টাইমার 2, যেটা আমরা পরের স্লাইডে দেখব। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে সংযুক্ত আছে অসিলেটর। অসিলেটর মূলত একটা ক্রিস্টাল অসিলেটর এখানে ব্যবহার করা হয়েছে, ক্রিস্টাল অসিলেটর। এর সাথে ক্যাপাসিটর যুক্ত করা আছে। ক্রিস্টাল অসিলেটর, ক্রিস্টাল থেকে তৈরি এই অসিলেটর, এই জন্য এটাকে বলা হয় ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল কি? ক্রিস্টাল হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া এক ধরনের দানাদার পদার্থ। এর অসিলেশনটা খুবই ইউনিক থাকে, যার কারণে আমরা ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করি। তোমরা আগেকার ক্লাসে বিভিন্ন ধরনের অসিলেটরের নাম শুনেছো। কোলফিট অসিলেটর, হার্ডলি অসিলেটর, আরসি ফেজ শিফট অসিলেটর। ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বা মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে যে অসিলেটরটা ব্যবহার করা হয় সেটাকে ক্রিস্টাল অসিলেটর বলে, কারণ এর পারফরমেন্স অনেক হাই থাকে এবং এর চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি স্টেবল থাকে, অর্থাৎ একই ধরনের ফ্রিকোয়েন্সি সবসময় পেয়ে থাকে। এই কারণে ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়। এই ক্রিস্টাল অসিলেটর এক্সটার্নালি সিপিইউর সাথে যুক্ত। এখানে দুটো পিন আছে, XTAL1, XTAL2। মাইক্রোকন্ট্রোলারের যে আইসি, তার দুটো পিন দুটো নাম হচ্ছে XTAL1, XTAL2। এই দুটো লাইন টার্মিনালে এই ক্রিস্টাল অসিলেটরটা যুক্ত করা হয়। তোমরা কি বলতে পারবে কেন এই অসিলেটর সার্কিটটা ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে না, বাহিরে কেন? ক্রিস্টাল অসিলেটর হচ্ছে একটি ভাইব্রেটিং, এটাকে যখন আমরা পাওয়ার সাপ্লাই দেব, এটা ফিজো ইলেকট্রিক ইফেক্ট এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাজ করে, যার কারণে এই অসিলেটরটা ভাইব্রেট হতে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা আইসির মধ্যে কোনো ভাইব্রেটিং এলিমেন্ট থাকতে পারবে না, যেমন ট্রান্সফরমার, কয়েল বা এরকম অসিলেটর। এই কারণে এটাকে মূল ডিজিটাল সার্কিট থেকে অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার সার্কিট থেকে বাইরে রাখা হয়। তোমরা যদি বাস্তবে সেটা দেখতে চাও, দেখবে যেমন তোমরা অনেকেই ডিজিটাল ঘড়ি ব্যবহার করো। ডিজিটাল ঘড়ি যদি খুলে দেখো কখনো, দেখবা যে এর বাহিরে একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা বাহিরে। যেমন এখানে এই যে দুটো ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর দুটো বাইরে, কারণ আইসিতে কোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ফেব্রিকেট করা যায় না বা ইন্টিগ্রেটেড করা যায় না, বা কোনো ভাইব্রেটিং এলিমেন্ট ইন্টিগ্রেট করা যায় না। এই জন্য ক্রিস্টাল অসিলেটর এবং ক্যাপাসিটর দুটো বাহিরে। তাহলে অসিলেটরের কাজ কি? অসিলেটরের কাজ হচ্ছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করা। এই ফ্রিকোয়েন্সিটা সে ডিজিটাল ফরম্যাটে সিপিইউকে প্রদান করবে। মূলত অসিলেটরের সাহায্যে যে সিগন্যালটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লক সিগন্যাল। সে মাইক্রোপ্রসেসরকে ক্লক সিগন্যাল সরবরাহ করবে। সেই ক্লক সিগন্যালের উপর ভিত্তি করে, ক্লক সিগন্যাল মানে টাইমিং সিগন্যাল, এই ক্লক সিগন্যালের উপর ভিত্তি করে
সিপিইউ প্রত্যেকটি কাজের জন্য স্টেপ বাই স্টেপ কাজ করে যাবে। অসিলেটর সম্পর্কে পরবর্তী স্লাইডগুলিতে আরও অনেক কথা আছে, আমরা পরের স্লাইডে দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 কিলোবাইটের রম, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, ফ্ল্যাশ অথবা ইপ্রম বা প্রম, অর্থাৎ এখানে আমরা যদি যখন কোনো প্রোগ্রাম লোড করব সেটা এই ফ্ল্যাশ রম বা পি রম বা ইপি রমে লোড হবে বা বার্ন হবে। আর এখানে আছে র্যাম, আমরা যে প্রোগ্রাম করব সেটা জমা থাকবে রম অথবা ফ্ল্যাশ রম বা পি রম বা ইপি রমে। আর এই প্রোগ্রামের ক্ষেত্রে যেসব ডাটা ব্যবহৃত হবে সেটা সাময়িকভাবে সংরক্ষিত হবে র্যামে। এখানে র্যাম আছে 128 বাইটের। এছাড়া উপরে আমরা একটা ব্লক দেখতে পাচ্ছি SFR, স্পেশাল ফাংশন রেজিস্টার। এই মাইক্রোকন্ট্রোলারের কাজের জন্য কিছু অতিরিক্ত রেজিস্টার, যা খুব বিশেষ কিছু কাজের জন্য ব্যবহৃত হয়। তার পরিমাণও প্রায় 128 বাইট। এই 128 বাইটের স্পেশাল ফাংশন রেজিস্টার বা আরও কিছু রেজিস্টার ব্যবহৃত হয়। আর র্যামের অংশ আছে 128 বাইট। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুটো টাইমার আছে, টাইমার 0 এবং টাইমার 1। টাইমারের কাজ কি? টাইমারের কাজ হচ্ছে সময় গণনা করা বা টাইম ডিলের ব্যবস্থা করা, পালস উইথ কাউন্ট করা, যার বিশদ আমরা পরের স্লাইডে পাবো। সিরিয়াল কমিউনিকেশনের জন্য এটা ব্যবহৃত হবে। এর জন্য মাইক্রোকন্ট্রোলার দুটো পিন ব্যবহার করে, TXD এবং RXD। TXD হচ্ছে ট্রান্সমিট ডাটা, RXD হচ্ছে রিসিভ ডাটা। অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের জন্য এই যে তীর চিহ্ন বাইরের দিকে দেওয়া আছে, ডাটা ট্রান্সমিট করবে আর ডাটা রিসিভ করবে। এটা সিঙ্গেল বিট সিরিয়াল কমিউনিকেশনের জন্য এটা ব্যবহৃত হবে। আর আমরা ইনপুট আউটপুট পোর্ট দেখেছি কয়টা? 4টা। এখানে P0, P1, P2, P3। প্রত্যেকটা পোর্ট হচ্ছে 8 বিটের, প্রত্যেকটা পোর্ট হচ্ছে 8 বিটের পোর্ট। তাহলে 4টা এখানে 32 বিট আছে। এখানে যেমন আছে একটা স্পেশাল ফাংশন রেজিস্টার, এই 4টা পোর্টকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু রেজিস্টার আছে, সেটা আবার এই স্পেশাল ফাংশন রেজিস্টার গ্রুপের মধ্যে। একইভাবে সিরিয়াল পোর্টকে নিয়ন্ত্রণ করার জন্য যে স্পেশাল রেজিস্টারটা আছে সেটা এখানে, টাইমারকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা নামে একটা স্পেশাল রেজিস্টার আছে, সেটাও এই রেজিস্টার গ্রুপের মধ্যে থাকবে। বাস কন্ট্রোল আমরা আগে হয়তো জেনেছি কিছুটা। বাস 3 ধরনের বাস ব্যবহৃত হয়, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। বাসগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কন্ট্রোলার সার্কিট বা কন্ট্রোলিং সার্কিট ব্যবহৃত হয়, সেটাকে আমরা বলি বাস কন্ট্রোল। বাস কন্ট্রোলের জন্য অনেকগুলি ইনপুট আউটপুট সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, যেমন EA, ALE সিগন্যাল, XTAL, XTAL2, PSEN, BCC, গ্রাউন্ড, রিসেট। এই পিন ডায়াগ্রাম আমরা পরের ক্লাসে পিন ডায়াগ্রামগুলি ডিটেলস আলাপ করব। আজকে পিন ডায়াগ্রাম সম্বন্ধে বলছি না, শুধু ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আলাপ করতেছে। এখানে আছে ইন্টারাপ্ট কন্ট্রোলার, দুটো ইন্টারাপ্ট সিগন্যাল এক্সটার্নালি বাইরে থেকে আসবে। ইন্টারাপ্ট কন্ট্রোলার কি? সেই ইন্টারাপ্টকারী কোনো সিগন্যালকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা স্কোপ দেওয়া আছে সেটা, এবং ইন্টারাপ্ট সিগন্যাল যেহেতু দুইটা, বা ইন্টারাপ্ট সিগন্যাল কখন কাজ করবে বা কখন করবে না তা নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারাপ্ট কন্ট্রোল একটা সার্কিট আছে। এখানে একটু আমরা মূল কথায় আসি। আমরা যে বিষয়টা সম্পর্কে জানছি সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ 8051 মাইক্রোকন্ট্রোলার। একটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে মূলত কী কী থাকবে? CPU থাকবে, অসিলেটর থাকবে, র্যাম রম থাকবে এবং ইনপুট আউটপুট পোর্ট থাকবে, ইনপুট আউটপুট ব্যবস্থা থাকবে। তাহলে এখানে এক্সটার্নালি আরও কিছু বিষয় আছে, সাপোর্টিং আরও কিছু বিষয় আছে, যেমন বাস কন্ট্রোলিংয়ের ব্যবস্থা আলাদা আছে, টাইমিংয়ের জন্য আলাদা, টাইমার 0, টাইমার 1, ইন্টারাপ্ট সিগন্যাল কন্ট্রোলের জন্য আলাদা ব্যবস্থা আছে। এই ব্যবস্থাগুলিকে আমরা বলতে পারি সাপোর্টিং কার্যক্রম, সাপোর্টিং সিস্টেম। তাহলে মেন কাজ হচ্ছে সিপিইউর প্রসেসিং কাজ, মেমোরিতে ডাটা সংরক্ষণ করা, প্রোগ্রাম রাখা, আর ডাটা আদান প্রদানের জন্য ইনপুট, আর অতিরিক্ত কাজগুলি হচ্ছে সাপোর্টিং। তোমাদের পাঠ্য বইয়ের ব্লক ডায়াগ্রামটা তোমরা সামনে রাখো, তাহলে শুনতে বা বুঝতে সুবিধা হবে। আমরা শুরু করছি আবার CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ALU কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টার, অ্যাকুমুলেটর, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট নিয়ে গঠিত। মাইক্রোকন্ট্রোলারের প্রায় সমস্ত কাজ
সম্পন্ন করে থাকে। ক্লক পালসের সাথে সাথে সব কাজ সে কীভাবে করে ধাপে ধাপে সংগঠিত করে, এবং এই সিপিইউ টাইমিং ছাড়াও কিছু কন্ট্রোল সিগন্যাল তৈরি করে এবং এই সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থাপনা, পরীক্ষা নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করে থাকে। সিপিইউ প্রাথমিকভাবে মেমোরি থেকে নির্দেশনা ফেস করে এবং ফলাফল আউটপুটে প্রকাশ করে থাকে। এটি একটি 8 বিটের প্রসেসর। এটা বুলিয়ান প্রসেসর হওয়ার কারণে এটা বিট ওয়াইজ অপারেশন সম্পন্ন করে। বিট ওয়াইজ বলতে কোনো রেজিস্টরের 8 বিটের একটা রেজিস্টরের যে কোনো বিটকে অ্যাক্টিভেট করা যায়। অসিলেটর এটা 4 থেকে 30 মেগাহার্টজের ক্লক পালস উৎপন্ন করে এবং আভ্যন্তরীণ সমস্ত কার্যাবলীর মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের জন্য মূলত অসিলেটর সার্কিট কাজ করে। সাধারণত অসিলেটর এটা ক্রিস্টাল এবং ক্যাপাসিটর ব্যবহার করা হয়। অসিলেটর সার্কিট আমরা ব্লক ডায়াগ্রামে বলেছি। মাইক্রোকন্ট্রোলারের গতি এবং বাউট রেট অর্থাৎ বিট পার সেকেন্ড নির্ধারণ করে থাকে, অর্থাৎ প্রতিটা বিট পাস হতে কতক্ষণ টাইম লাগে। মাইক্রোকন্ট্রোলার এই অসিলেটর সার্কিটের সিগন্যালটা রিসিভ করার জন্য দুটো পিন আমরা দেখিয়েছি, XTAL1, XTAL2 পিন ব্যবহার করে থাকে। অনচিপ রম অথবা প্রোগ্রাম মেমোরি, যেখানে প্রোগ্রাম আমরা স্টোর করি বা বার্ন করি। 8051 মাইক্রোকন্ট্রোলারে স্থায়ীভাবে প্রোগ্রাম জমা রাখার জন্য 8 কিলোবাইটের রম বা EEPROM ব্যবহৃত হয়। ব্যবহারকারী প্রোগ্রাম বড় হলে, যদি বেশি বড় হয় তাহলে 64 কিলোবাইটের রম এক্সটার্নালি বাহিরে অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের বাইরে যুক্ত করা যায়। অনচিপস র্যাম অর্থাৎ ডাটা মেমোরি, প্রোগ্রাম চলাকালীন সময়ে সাময়িক ডাটা সংরক্ষণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। অনচিপ র্যাম অথবা ডাটা মেমোরি যেখানে প্রোগ্রাম চলাকালীন সময়ে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষিত হয়ে থাকে। 8051 মাইক্রোকন্ট্রোলারের র্যামের আকার হচ্ছে 128 বাইটের এবং এর কিছু অংশ পেরিফেরাল নিয়ন্ত্রণে এবং কিছু অংশ সাময়িক তথ্য ধারণের জন্য ব্যবহৃত হয়। কিছু অংশ সাময়িক তথ্য ধারণের জন্য আর কিছু অংশ পেরিফেরালের জন্য ব্যবহৃত হয়। পেরিফেরালস বলতে এখানে বোঝানো হয়েছে টাইমার, কাউন্টার, সিরিয়াল পোর্ট এবং ইন্টারাপ্ট কন্ট্রোল, এগুলোর জন্য। 8051 ব্যবহৃত মেমোরি অ্যাক্সেস করতে 16 বিটের অ্যাড্রেস ব্যবহৃত হয়, যেটা P0, পোর্ট 0 এবং পোর্ট 2 একত্রে ব্যবহৃত হয়। কারণ আমাদের একটা পোর্ট হচ্ছে 8 বিটের, তাহলে আমাদের অ্যাড্রেস 16 বিটের অ্যাড্রেস রাখতে দুটো পোর্ট লাগবে। এখানে পোর্ট 0 এবং পোর্ট 1 ব্যবহৃত হয়। পোর্ট 0-তে লো অর্ডার অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসটাকে যদি আমরা বলি যে A0 থেকে A15, তাহলে A7, A8, এখানে 8 বিট, এখানে 8 বিট, এই লোয়ার 8 বিট, এটা হচ্ছে লোয়ার 8 বিটের ডাটা বাস মাল্টিপ্লেক্স করা থাকবে। ইন্টারাপ্ট অর্থ হচ্ছে বাধা প্রদান করা। সিস্টেমের প্রয়োজনে বাহির থেকে কোনো সিগন্যালের সাহায্যে চলমান কাজকে বন্ধ করে অন্য কোনো কাজের নির্দেশ প্রদান করাই হলো ইন্টারাপ্ট। এটা মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এভাবে বলছি। 8051 ইন্টারাপশনের জন্য INT অর্থাৎ ইন্টারাপ্ট 1 এবং ইন্টারাপ্ট 2 নামে দুটো পিন ব্যবহৃত হয়। ইন্টারাপশনের ফলে চলমান কাজ বন্ধ হয়ে ইন্টারাপ্ট সাবরুটিন কল হয় এবং সাবরুটিনের কাজ শেষে আবার মেইন প্রোগ্রামে ফিরে যায়। 8051 মাইক্রোকন্ট্রোলারে আমরা দেখেছি দুটো ইন্টারাপ্ট সিগন্যাল আছে। ইন্টারাপ্ট কন্ট্রোল করার জন্য ইন্টারাপ্ট কন্ট্রোলার সার্কিট আছে। এই ইন্টারাপ্ট সিগন্যালটা কোনো না কোনো একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করে। সেই যে পারপাসটা সার্ভ করে সেটাকে যদি আমরা একটা ছোটো প্রোগ্রাম ধরি এবং সেটা যদি কম্পিউটারের মেমোরিতে বা কন্ট্রোলারের মেমোরিতে কোথাও জমা থাকে এবং ইন্টারাপ্ট সিগন্যালটা যখন আসবে তখন মাইক্রোকন্ট্রোলার তার চলমান কাজ বন্ধ করে দিয়ে যেখানে সাবরুটিনে ওই ইন্টারাপশনের কাজটা জমা আছে বা সাব প্রোগ্রামটা জমা আছে সেটাকে কল করবে এবং সেই অনুপাতে ইন্টারাপশনের জন্য ওই কাজটাকে চালু করবে এবং ইন্টারাপ্ট কাজটা শেষ হয়ে গেলে আবার সে মেইন প্রোগ্রামে ফিরে আসবে। এর জন্য একটা ইন্টারাপ্ট সেটিংয়ের জন্য একটা বিশেষ রেজিস্টার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইন্টারাপ্ট এনেবল নামক একটা রেজিস্টার ব্যবহৃত হয়। আমরা যখন সবগুলি রেজিস্টার পড়ব তখন এর ব্যাখ্যা পড়ব। টাইমার অ্যান্ড কাউন্টার। 8051 মাইক্রোকন্ট্রোলারে দুটি 16 বিটের টাইমার আছে, যেটা 8 বিটের 4টা রেজিস্টারে বিভক্ত।
সময় পরিমাপ, ডিলে পরিমাপ, পালস গণনা, পালসের প্রশস্ততা পরিমাপ, পালস উৎপাদন ইত্যাদি নানা কাজে এটা এই কন্ট্রোল টাইমার ব্যবহৃত হয়। টাইমার কাউন্টার সেটিংয়ের জন্য T1 এবং T2 পিন কাজ করে এবং ওই আগের মতোই আমরা দেখছি টাইমারকে কন্ট্রোল করার জন্য কিছু স্পেশাল কন্ট্রোল রেজিস্টার ব্যবহার করা হয়। টাইমার কন্ট্রোল, টাইমার মোড, TL1, TH1 অর্থাৎ টাইমার 16 বিটের টাইমার রেজিস্টার। এটা লোয়ার বাইট কন্ট্রোল করার জন্য, এটা হচ্ছে হায়ার বাইট কন্ট্রোল করার জন্য। ঠিক একইভাবে এখানে এটা হচ্ছে T1 টাইমারের জন্য, আর এই দুটো হচ্ছে T2 টাইমার, T0 টাইমারের জন্য, TL0, TH0 অর্থাৎ টাইমার 0 এর হায়ার বাইট, টাইমার 0 এর লোয়ার বাইট। এইটাও একইভাবে টাইমার 1 এর লোয়ার বাইট, টাইমার 1 এর হায়ার বাইট। এই কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে আমরা টাইমারগুলিকে সেট আপ করে দিতে পারি। তার উপর ভিত্তি করে কন্ট্রোলার এই টাইমার মাইক্রো কন্ট্রোলারকে কন্ট্রোল সিগন্যাল, টাইম কন্ট্রোল সিগন্যাল প্রদান করে। সিরিয়াল পোর্ট, 8051 মাইক্রো কন্ট্রোলারে সিরিয়াল কমিউনিকেশনের জন্য একটা পোর্ট আছে। এটা দুটো পিন ব্যবহার করে, TXD আর XD যেটা আমরা আগেই বলেছি, এবং এটা কন্ট্রোল করার জন্য একটা রেজিস্টার আছে, SCON সিরিয়াল কন্ট্রোল রেজিস্টার। ইনপুট আউটপুট পোর্ট আমরা দেখেছি যে 4টা ইনপুট আউটপুট পোর্ট আছে, তাহলে ওখানে 4টা 32টা পিন কাজ করে। এই পোর্টগুলিকে কন্ট্রোল করার জন্য রেজিস্টার, স্বতন্ত্র রেজিস্টার আছে, কন্ট্রোল রেজিস্টার আছে P0, P1, P2, P3 নামে। এই রেজিস্টারগুলি বিট অ্যাড্রেসেবল, অর্থাৎ 8 বিটের রেজিস্টারের যে কোনো বিটকে আমরা চেঞ্জ করতে পারি। এর জন্য যে ইনস্ট্রাকশন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সেট বিট আর ক্লিয়ার দিয়ে আমরা রেজিস্টারটাকে ক্লিয়ার করে ফেলতে পারি, আর সেট বিটের ইনস্ট্রাকশনের মাধ্যমে বিট সেট করে দিতে পারি। মূলত পোর্ট সেট আপ করবো ডাটা ইন এবং আউটের জন্য। পোর্ট 0 অ্যাড্রেস এবং ডাটা উভয়ের জন্য ব্যবহার হয়। আমরা আগের স্লাইডে বলেছি মাল্টিপ্লেক্স করা থাকে, যেমন AD0, AD7 এই পর্যন্ত মাল্টিপ্লেক্স করা থাকে। আর পোর্ট 2 হায়ার অ্যাড্রেসের জন্য ব্যবহৃত হয়, 8 থেকে 15। পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2 এই প্রত্যেকটাই আবার ইনপুট আউটপুট হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ ডাটা ইন এবং আউটের জন্য। এবার আসো বাস ব্যবস্থা। আমরা আগেও বলেছি এখানে তিন ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডাটা বাস অ্যান্ড কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস 16 বিটের, ডাটা বাস 8 বিটের, আর কন্ট্রোল বাস এক বা একাধিক থাকবে। একাধিক ওয়্যার নিয়ে কন্ট্রোল বাস গঠিত হবে। কন্ট্রোল মূলত সে কন্ট্রোল সিগন্যাল বহন করে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা শিখলাম, 8051 মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ ব্লকের মধ্যে কী কী আছে আমরা দেখেছি। CPU, মেমোরি, ইনপুট আউটপুট পোর্ট, অসিলেটর, টাইমার, ইন্টারাপ্ট কন্ট্রোলার, তার সাথে কিছু সংযুক্ত ইনপুট আউটপুট পিনের সাথেও আমরা পরিচিত হয়েছি। আমরা CPUর কাজ, অসিলেটরের কাজ এবং মেমোরির কাজ কি, মেমোরির ক্যাপাসিটি কত, টাইমার কাউন্টার, ইন্টারাপ্ট কন্ট্রোলারের কাজ সম্পর্কে জানতে পেরেছি। আজকে ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রইল। বাড়ির কাজ হচ্ছে 8051 মাইক্রো কন্ট্রোলারের ব্লক চিত্র অঙ্কন করবে এবং এর CPUর কাজ কি, অসিলেটরের কাজ কি, ইন্টারাপ্ট কন্ট্রোলার কীভাবে কাজ করে সেটা বর্ণনা করে লিখবে। শিক্ষার্থীরা বাড়ির কাজটা অবশ্যই করবে। ইনস্টিটিউট খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে জমা দেবে, উনি এটা মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।